নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে চোখ রাখবো শুক্রবারের বিশেষ বিশেষ সংবাদে। আজ থেকে শুরু হলো এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। প্রথম দিনের বাংলা পরীক্ষা ভালো হয়েছে বলেই জানালেন পরীক্ষার্থীরা। জলপাইগুড়িতে মাটির তৈরি 22 ফুটের রামের মূর্তি এবং 51 ফিটের সরস্বতী প্রতিমার বিসর্জন নিয়ে সমস্যায় পুজো উদ্যোক্তারা। সমস্যা নিরসনে প্রশাসনের দ্বারস্থ পুজো উদ্যোক্তারা। পূর্বসূচি অনুযায়ী 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হলো আজ অর্থাৎ শুক্রবার থেকে। পরীক্ষাকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনের তরফে সমস্ত ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে এদিন জানান পুলিশ সুপার খানভাহালে উমেশ গণপত। আজ তিনি নিজে জলপাইগুড়ি শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে পরীক্ষার্থীদের হাতে গোলাপ ফুল ও কলম তুলে দিয়ে শুভেচ্ছা জানান। তিনি বলেন, পরীক্ষাকে কেন্দ্র করে ট্রাফিক সহ সমস্ত ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আমরা আশা করি মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিক পরীক্ষাও নির্বিঘ্নে শেষ হবে। এদিকে প্রথম দিনের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে পরীক্ষার্থীদের বক্তব্য, বাংলা পরীক্ষা তাদের ভালোই হয়েছে, প্রশ্নপত্রও ভালোই এসেছে, কোনো অসুবিধা হয়নি। উল্লেখ্য, পরীক্ষা শুরুর আগে মেটাল ডিটেক্টর দিয়ে চলে পরীক্ষার্থীদের তল্লাশি। পরীক্ষা চলবে 29 ফেব্রুয়ারি পর্যন্ত। ইলেকট্রনিক ডিভাইস, ডিজিটাল ঘড়ি, মোবাইল সহ বিভিন্ন সামগ্রী পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া নিষিদ্ধ। এবছর জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 18,500 জন। পরীক্ষা চলাকালীন নিরাপত্তা সহ যাবতীয় প্রস্তুতি জেলা প্রশাসন ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে করা হয়েছে বলে জানা গিয়েছে। খুব ভালো পরীক্ষা হচ্ছে, ভীষণ সহজ কোশ্চেন আসছে, যা পড়ছি তার মধ্যে থেকে আসছে। কি মনে হচ্ছে, কমন পড়েছিল? হ্যাঁ, ভালো কমন পড়েছে। কি আশা করছো? ভালোই পরীক্ষা আশা করছি। কত অ্যান্সার করেছো? 82 কোশ্চেন হয়েছিল, মানে পরীক্ষা 75। তোমার নাম আর পরিচয়? শ্রেয়া ভট্টাচার্য, হ্যাঁ, একটু বলো। পরীক্ষা বেশ ভালো হয়েছে, কোশ্চেনও সহজই এসেছে। কতটা আশাবাদী? আশাবাদী ভালোই আছি যে কয়েকটা যাতে ভুল না হয়, বেশি নাম্বার দিতে না পারে, তাহলে ভালোই পাবো। কত অ্যান্সার করেছো? পুরোটাই করেছি। কি নাম তোমার? মনীষা সাহা। কোন বিদ্যালয়ে? আমি কততলা করেছি। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, তো প্রথমে আমি সব উচ্চ মাধ্যমিক যে পরীক্ষার্থী আছে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো করে পেপার লিখুন। আজকে আমি সব যে টাউনের যে স্কুলস আছে বিভিন্ন স্কুলে ভিজিট করে বাচ্চাকে একটা বেস্ট অফ দেওয়ার জন্য সবাইকে আমাদের আমি আজকে ফরিন্দ্রা স্কুলে ফুল আর পেন দিয়ে আর ওনাদেরকে একটু শুভেচ্ছা দিয়েছে, ওনাকে মোটিভেট করেছি ভালো করে এক্সামটা লিখুন। আর এই এক্সাম ভালো করে যেরকম মাধ্যমিক পরীক্ষা আমরা ভালো অ্যারেঞ্জমেন্ট করে ভালোভাবে হয়েছিল, সেরকম উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য আমরা যথেষ্ট অ্যারেঞ্জমেন্ট করেছি। ট্রাফিকের অ্যারেঞ্জমেন্ট আছে আমাদের পুরো জেলা জুড়ে, পরীক্ষা সহায়তা কেন্দ্র আমরা বানিয়েছি। ট্রাফিক প্রত্যেক জায়গাতে ট্রাফিকের ডিপার অ্যারেঞ্জমেন্ট আছে, প্রত্যেক সেন্টারে আমাদের পুলিশ অ্যারেঞ্জমেন্ট দিয়ে আছে। তো আমরা আশা করছি কি মাধ্যমিক পরীক্ষার মোতাবেক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সুস্থ শান্তভাবে সবাই ভালো পাবে। বলছি স্যার, এবার তো মেটাল ডিটেক্টরদের চেকিং করা হচ্ছে, মানে এবার তো প্রথম স্যার দেখলাম কিছু কিছু স্কুলে আমরা এটা দিয়েছি মেটাল ডিটেক্টর, ওরা চেকিং করে ভালো করে সব ফিক্সিং করে ওগুলোকে যে কোনোভাবে কোনো চিটিং না করা যায় সেজন্য। শুক্রবার সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জলপাইগুড়িতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ঢোকার চিত্র উঠে আসলো। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের এবার 9:45 মধ্যেই দিয়ে দেওয়া হবে প্রশ্নপত্র এবং খাতা। পরীক্ষার জন্য সময় দেওয়া হবে মোট 3 ঘন্টা 15 মিনিট। শুক্রবার থেকে শুরু হচ্ছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। 16 ফেব্রুয়ারি শুক্রবার থেকে শুরু হয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে আগামী 29 ফেব্রুয়ারি পর্যন্ত। উচ্চ মাধ্যমিক পরীক্ষার দায়িত্বে থাকা জলপাইগুড়ির জয়েন্ট কনভেনর অঞ্জন দাস এই খবর দিয়ে জানান, এবার প্রশ্নপত্র ও খাতা পরীক্ষার্থীদের হাতে 9:45 মধ্যেই দিয়ে দেওয়া হবে। জলপাইগুড়ি জেলায় এবছর 18,500 জন ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। এর মধ্যে ছাত্রীর সংখ্যা রয়েছে 11,000 আর ছাত্র সংখ্যা রয়েছে 7,500 জন। মোট 75টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হবে। এর মধ্যে মূল কেন্দ্র রয়েছে 17টি। জেলায় এবার 11টি স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্র রয়েছে বলে জানান তিনি। বলেন, পরীক্ষা চলবে মোট 3 ঘন্টা 15 মিনিট। গভীর রাতে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ল ভুট্টা বোঝাই একটি লরির।
ঘটনায় লরি চালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি থেকে অসমগামী জাতীয় সড়কের তিস্তা সেতুর ওপর। তিস্তা সেতুতে দুর্ঘটনার পর মধ্যরাত পর্যন্ত ব্যাপক যানজট তৈরি হয়। সেতুর দুপাশে আটকে পড়ে অসংখ্য গাড়ি। জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। শুক্রবার ভোরে উল্টে যাওয়া গাড়ি ও ভুট্টার বস্তা সেতু থেকে উদ্ধার করে পুলিশ প্রশাসন। পুলিশ সূত্রে জানা গেছে সকাল 9টার মধ্যে সেতু পরিষ্কার করে দেওয়া হয়েছে। জানা গেছে দ্রুত গতিতে থাকা মালবোঝাই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তা সেতুর ওপর উল্টে যাওয়াতেই এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি সমস্ত ভুট্টার বস্তা ছড়িয়ে ছিটিয়ে পড়ে সেতুর ওপর। সেগুলো উদ্ধার করে উল্টে যাওয়া লরিটিকে ক্রেনের সাহায্যে তোলা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে মৃত লরি চালকের নাম আকবর আলী। বিহারের কিষানগঞ্জ এলাকার বাসিন্দা ছিলেন তিনি। বিদ্যারম্ভের অনুষ্ঠান জলপাইগুড়িতে 54টি বাচ্চার হাতে খড়ির অনুষ্ঠান সম্পন্ন হলো আজ। একসাথে 54টি বাচ্চাদের হাতে খড়ির অনুষ্ঠান অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। জলপাইগুড়ির একটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আজ এই শুভ কাজে অংশ নিয়েছিল। উপস্থিত ছিলেন তাদের অভিভাবক অভিভাবিকারাও। এদিন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা অনুষ্ঠান করার আগে ছাত্রছাত্রীদের নিজের হাতে পা ধুয়ে তারপর বিভিন্ন অনুষ্ঠান এবং আচার নিষ্ঠার পর ছাত্রছাত্রীদের হাতে খড়ি অনুষ্ঠানের সূচনা করে। এই ধরনের অনুষ্ঠান দেখতে আজ অনেক মানুষই ভিড় করেছিল এখানে। আমাদের পরিভাষায় এটা হচ্ছে বিদ্যারম্ভ সংস্কার, অর্থাৎ শিশুরা 1 বছর পড়ার পর তখন আমাদের খাতা কলমের ব্যবহার হয় না। 2য় বছর থেকে অর্থাৎ উদয় শ্রেণী থেকে আমাদের এই এখন লেখা শুরু হবে। ঠিক আছে, এতদিন মৌখিক বা প্র্যাকটিক্যালি যে পড়াশোনাটা সেটা হতো, এখন থেকে লেখা শুরু হবে। বিদ্যারম্ভ সংস্কার এটা হওয়ার পর আমরা মানে হাতে খড়ি এক কথায় বলে, তো তারপর আমরা লেখা শুরু করব আজকের থেকে এবং আনুষ্ঠানিকভাবে লেখাটা আমাদের শুরু হয়ে যাবে। কিভাবে সম্পন্ন হচ্ছে? আজকে সমস্ত যে আমাদের যে উদয় শ্রেণীর মানে 4 ক্লাস যে ভাই বোনরা 54 জন আছে, সেই 54 জনকে তার মায়েদের সঙ্গে একত্রিতভাবে বসিয়ে পা ধুয়ে গীতা মাথায় নিয়ে তারপর আমাদের এই স্থানে উপস্থিত হওয়া এবং এখন যজ্ঞের মাধ্যমে পুরোহিতের দ্বারা সেই যে হাতেখড়ি অনুষ্ঠানটি সেটা সম্পন্ন হচ্ছে এবং এরপর আমাদের লিখন শুরু হয়ে যাবে। তারপর অনুষ্ঠানের পর কিছু প্রসাদ বিতরণের ব্যাপার আছে, সমস্ত ভাই বোনরা মায়েরা প্রসাদ পাবে। তারপর আমাদের আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করা হবে। আপনার নাম স্যার? আমার সন্তোষ সাহা। কেমন লাগলো? ভালো লাগছে। কিভাবে হলো সেটা? রীতিমতো পূজা করে যজ্ঞ করে মন্ত্র উচ্চারণ করে তবেই হয়। বাচ্চারা লিখছে আজকে থেকে? বাচ্চারা হাতে করে লেখে। কি করি হলো, লেখা শুরু হলো, কেমন লাগলো? খুব ভালো লাগলো, খুব ব্যবস্থা খুব সুন্দর আর খুব নিষ্ঠা সহকারে এখানে মানে হাতে খড়ি দেওয়া হলো। খুব ভালো লাগলো, খুব গর্বিত আমি এই স্কুলে মেয়েকে ভর্তি করতে পেরে, আর খুব ভালো লেগেছে। বাচ্চারা কিভাবে হাতে খড়ি দিল? বাচ্চারা মানে কি বলবো, অঞ্জলির মাধ্যমে এবং ঠাকুরকে অর্চনার মাধ্যমে হাতে খড়ি দেওয়া হলো। এখানে যজ্ঞ করে যোগনিষ্ঠা সহকারে পূজা করে হয়েছে। ফের বিতর্কে জলপাইগুড়ি বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী। সন্দেশখালীর ঘটনা নিয়ে বৃহস্পতিবার বিজেপির জলপাইগুড়ির এসপি অফিস ঘেরাও কর্মসূচিতে অংশ নিয়ে বিজেপির এক কর্মীকে বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী লাথি মেরেছে বলে অভিযোগ তুলে শুক্রবার জলপাইগুড়িতে সরব হলেন বিজেপির প্রাক্তন জলপাইগুড়ির সহ সভাপতি অলোক চক্রবর্তী। প্রসঙ্গত, ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের আগেই এই অলোক চক্রবর্তীকে বাপি গোস্বামী লাথি মেরেছে বলে অভিযোগ। আর এদিনের এই ঘটনার পর ফের বিতর্কে জড়ালেন বাপি গোস্বামী। যদিও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিজেপির জেলা সভাপতির। দেখুন, ব্যাপারটা হচ্ছে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমরা দেখলাম যে একটা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আরেকটা অন্যায় সেখানে হলো, সেই অন্যায়টাকে ছাপিয়ে গেল। গোটা পশ্চিমবঙ্গে যেখানে সুকান্ত মজুমদার মাননীয় রাজ্য সভাপতি, তার উপরে আক্রমণ, পুলিশি নির্যাতন, মানসিক এবং শারীরিক নির্যাতন, তারই প্রতিবাদে এসপি অফিস ঘেরাও। একটা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আমারই দলীয় কর্মী কার্যকর্তাকে জেলা সভাপতির লাথি খেতে হলো। তিনি যে কাজটা করেছেন এটা নিন্দনীয় এবং ঘৃণ্য। আজকে কর্মীদের মনোবল ভেঙে গেছে,
তারা বলছে যে কার নেতৃত্বে আমরা লড়াই করতে যাব, যিনি আজকে আমাদের ওপর এইরকম করে অতর্কিত হামলা চালাচ্ছেন। তা আমি আপনাদের মাধ্যমে ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে, শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে আবেদন জানাচ্ছি, তারা যেন অবিলম্বে এটার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করেন। তবেই দল বাঁচবে, তবেই সংগঠন শ্রীবৃদ্ধি হবে। কারণ আগামীতে এই আর বেশি দিন নেই যেখানে লোকসভা নির্বাচন, আর লোকসভা নির্বাচনের প্রাক্কালে সাংগঠনিকভাবে কর্মীদের মনোবল ভেঙে পড়া, এটা কিন্তু ক্ষতির সম্মুখীন হতে পারে। ব্যবসায়ীদের জন্য নতুন করে তৈরি করা দিনবাজারের মার্কেট কমপ্লেক্সটি এখনো পর্যন্ত শুরু করা যায়নি। পাশাপাশি পুরনো মার্কেট কমপ্লেক্সটিরও বেহাল অবস্থা, বিপজ্জনক অবস্থায় রয়েছে সেটি। জীবনের ঝুঁকি নিয়ে বেশ কিছু ব্যবসায়ী এখনো সেখানে ব্যবসা করে যাচ্ছেন। পুরসভার উচ্ছ্বসী ভবনও পরিত্যক্ত। ভবনগুলি আজ সরেজমিনে খতিয়ে দেখতে এলেন পুর প্রতিনিধিরা। শুক্রবারের এই পরিদর্শনে উপস্থিত ছিলেন চেয়ারপারসন পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি, চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো সহ পুরসভার অন্যান্য আধিকারিকেরা। ছিলেন দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্যরাও। তবে আগামী পয়লা বৈশাখেই নতুন মার্কেট কমপ্লেক্সটির উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। এদিনের পরিদর্শন নিয়ে চেয়ারপারসন পাপিয়া পাল বলেন, আজ বিভিন্ন জায়গার ভিজিট করে দেখেছি। প্রথমে উচ্ছ্বসী ভবনটিও দেখা হলো। দিনবাজারের পুরনো মার্কেট কমপ্লেক্সটি খুবই বিপজ্জনক অবস্থায় রয়েছে। আমরা ব্যবসায়ীদের আগেই সেখান থেকে সরে যেতে অনুরোধ করেছিলাম। আগামীকাল সেখানে বিপজ্জনক ভবন বলে একটি সাইনবোর্ড টানিয়ে দেওয়া হবে। আগামী দিনে এই বিল্ডিং নিয়ে যাতে কিছু করা যায় তার উদ্যোগ গ্রহণ করা হবে। পুরসভার তরফে নতুন মার্কেট কমপ্লেক্সটি চালু করতে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে। ব্যবসায়ী সমিতির তরফে জানানো হয়েছে আগামী পয়লা বৈশাখেই তারা এখানে ব্যবসা শুরু করতে চান বলে এদিন জানান পাপিয়া পাল। এদিকে দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মলয় সাহা বলেন, পয়লা বৈশাখে আমাদের নতুন বিল্ডিংটি উদ্বোধন করার ইচ্ছে রয়েছে। বিদ্যুতের সংযোগ ইতিমধ্যে পৌঁছে গিয়েছে, জলের কাজও অনেকটা এগিয়েছে। পুরনো বিল্ডিংটি মোহন বোস চেয়ারম্যান থাকাকালীনই ড্যামেজ বিল্ডিং হিসেবে ঘোষণা করা হয়েছিল। ভবিষ্যতে এখানকার ব্যবসায়ীদের পুনর্বাসন দিয়ে যাতে নতুন করে ভবনটি তৈরি করা যায় তারও চেষ্টা করা হবে বলে জানান তিনি। আমরা কিছু কাজের জন্য চেয়ারম্যানের কাছে গিয়েছিলাম ওনার সাথে আলোচনা করার জন্য। উনি বলেছিলেন যে আমি নিজে যাব, যে ভিজিট করে আপনাদের সাথে বসে একটা আলোচনা করব। তার মধ্যে আছে আমাদের পয়লা বৈশাখ আমাদের এই নতুন কমপ্লেক্সটা উদ্বোধন করার কথা চলছে। তো মিউটেশন চলছে, মিউটেশন প্রায় আপনি ধরে নেন 40-45% মিউটেশন হয়ে গেছে। বাকি মিউটেশনও এর মধ্যে হয়ে যাবে। ইলেকট্রিসিটি ঢুকে গেছে, জলও রেডি আছে, কানেকশন সবগুলো হয়ে গেলে আশা করি পয়লা বৈশাখে গণেশ পুজো করে আমরা ওই বিল্ডিংটা ওপেনিং। আর পাশে যে পুরনো যে এই যে মার্কেট কমপ্লেক্স দীর্ঘদিন ধরে ভুগছে, সেটা বিভিন্ন যারা ব্যবসায়ী লোক তারা ঝুঁকির মধ্যে দিয়ে ব্যবসাও করে যাচ্ছে ওর ভিতরে। তো এই বিষয়টা নিয়ে কি আলোচনা হলো? মোহন বোস থাকাকালীন এই কমপ্লেক্সটাকে ড্যামেজ ডিক্লেয়ার করেছে। কোনটা এটা? এই পুরনো বিল্ডিং, পুরনো আমাদের মোহন বোস থাকাকালীনই এটাকে ড্যামেজ বিল্ডিং বলে, মানে মাঝখানে উনি লাইসেন্সের রিনিউ পর্যন্ত করছিলেন না এই কারণে। তো এবার চেয়ারম্যান ব্যাপারটা এসে দেখে উনি বললেন যে দেখি এটাকে কিছু করতে গেলে তো পুনর্বাসন দিতে হয়, আগে এদের পুনর্বাসনটা দিতে হবে, কোথায় এরা যাবে, তারপর এটাকে নতুন করে আবার তৈরি করার পরিকল্পনা আছে। আপনার নাম আর কোন দায়িত্বে? আমি মলয় সাহা, সভাপতি, দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি। আজকে বিভিন্ন জায়গায় আমরা একটু ভিজিট করে দেখছি। যেমন আমরা প্রথমে উষসী ভবনটা একটু দেখছিলাম, তারপরে আমাদের এই দিনবাজারে যে সেকেন্ড ফেজ, এটা তো একটা সাংঘাতিক ভয়ানক পরিস্থিতি। আমরা ভারবালি আমরা বলে এসছি যে আপনারা ওখান থেকে উঠে যান, এটা বিপজ্জনক হয়ে আছে জায়গাটা। তাই সেটাও আমরা একটু ভিজিট করে দেখলাম যে এটাকে কিছু একটা করা যায় কি না। কিছু আমাদের বাইরে থেকে একজন এসছিলেন লোক, তারাও একটু ভিজিট করে দেখলেন। জাস্ট একটা ভিজিট হলো আজকে একটা দিনবাজারে, উষসীতে দিনবাজারের সেকেন্ড। ম্যাডাম বলছি যে দিনবাজারে আর একটা পুরনো মার্কেট কমপ্লেক্স আছে, যেটা বিভিন্ন দিন ধরে আপনাদেরও নির্দেশিকা আছে যে ওখানে কোনো রকম দোকানদারি করা যাবে না, সেটা খুব মানে বিপজ্জনকভাবে মানুষ ঝুঁকি নিয়ে ব্যবসা করছে। তো এই বিষয়টা আপনারা কি বিষয়? আমরা ভিজিট করলাম এবং ওখানে স্থানীয়দেরও বললাম আমরা আগামীকালই একটি সাইনবোর্ড লাগিয়ে দিচ্ছি যে বাড়িটি বিপজ্জনক বলে একটা বোর্ড আমরা ঝুলিয়ে দিচ্ছি, এবং আগামীতে এই বিল্ডিং
এইটাকে নিয়ে কিছু ভাবা যায় কি না, সেরকম একটা প্রাইমারি আমরা একটা ভিজিট করে দেখলাম। এখন কথাবার্তা চলবে, আগাবে, এবং আমরা দেখছি আমরা বিভিন্ন জায়গায় উষসী থেকে শুরু করে বিভিন্ন জায়গা। আর এই নতুন মার্কেট কমপ্লেক্স কবে চালু হবে? আমরা দেখছি নতুন মার্কেট বলতে 10 তলা, এটা আমাদের অলরেডি আমাদের সমস্ত আমাদের যে কাজকর্ম সেটা কিন্তু আমরা ক্লিয়ার করে দিয়েছি, এবং ওনারা এখন লাইটের এনওসি নেবেন। এনওসির জন্য ওনাদের বলা হয়েছে, সমস্ত কাজই হয়ে গেছে। ওনারা চাইছিলেন, আমাদের কাছে একটা আবেদন রেখেছেন যে আমরা হয়তো পয়লা বৈশাখের দিন ওনারা উদ্বোধন করতে চান। আমাদের প্রসিডিওর সব কমপ্লিট, আমরা দিয়ে দিয়েছি। এখন ওনাদের ইচ্ছে অনুযায়ী ওনারা শুরু করবেন। ওনারা আমাদের চিঠি দিয়ে জানিয়েছেন পয়লা বৈশাখে ওনারা এটা উদ্বোধন করবেন। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। জলপাইগুড়ি 5 নম্বর ঘুমটি সংলগ্ন বামনপাড়ায় তৈরি হয়েছিল মাটির তৈরি রামের মূর্তি এবং 51 ফিটের সরস্বতীর দীর্ঘ মূর্তি তৈরি হয়েছিল জলপাইগুড়ির গোমুস্তা পাড়ায়। কিন্তু বর্তমানে এই মূর্তি দুটির বিসর্জন নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে পুজো উদ্যোক্তাদের। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের পাশাপাশি জলপাইগুড়ি শহরেও পুরসভার 20 নম্বর ওয়ার্ডের 5 নম্বর ঘুমটি সংলগ্ন বামনপাড়ায় শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা উদযাপন সমিতির তরফে তৈরি করা হয়েছিল মাটির 22 ফুটের রামের মূর্তি। প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গত 22 থেকে 24শে জানুয়ারি পর্যন্ত পুজো অর্চনাও সম্পন্ন হয়। কিন্তু এত দিন কেটে গেলেও এখনো রামের মূর্তি স্বমহিমায় দাঁড়িয়ে আছে এলাকায়। নিরঞ্জন হয়নি এখনো এই মূর্তিটির। শুক্রবার এলাকায় গিয়ে দেখা গেল মূর্তির কিছু অংশ ভেঙে পড়তে শুরু করেছে। সমিতির আহ্বায়ক মানস মুস্তাফি বলেন, আমরা অনেক বড় একটি উদ্যোগ গ্রহণ করেছিলাম, কিন্তু প্রথম থেকেই প্রশাসনের সেভাবে সহায়তা পায়নি। প্রচুর মানুষ মূর্তি দর্শনে হাজির হয়েছিলেন, নিজেদের নিয়োজিত করেছিলেন পুজো অর্চনাতেও। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও আমরা মূর্তিটির নিরঞ্জন বা বিসর্জন করতে পারছি না। দমকলকে জানানো হলেও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না বলে অভিযোগ করেন তিনি। তবে 2-1 দিনের মধ্যেই আমরা নিজেরাই এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করব বলে জানান তিনি। অন্যদিকে সরস্বতী পুজো উপলক্ষে শহর সংলগ্ন গোমুস্তা পাড়াতেও স্টুডেন্টস অফ জলপাইগুড়ির পক্ষ থেকে তৈরি করা হয়েছে 51 ফুটের সরস্বতীর দীর্ঘ প্রতিমা। এই প্রতিমা বিসর্জনের সমস্যার বিষয়টি এখনো সামনে না এলেও কমিটির সভাপতি প্রীতম ঘোষ বলেন, দমকলের কিছু নিয়ম রয়েছে, সেই অনুযায়ী আমরা কাজ করছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করি 2-3 দিনের মধ্যেই নিরঞ্জন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। প্রথম থেকেই এত বড় সরস্বতী প্রতিমা দর্শনের জন্য ভিড় উপচে পড়েছিল। প্রচুর মানুষ উৎসাহের সাথে পুজোতে অংশগ্রহণ করেছেন। এখনো বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে মূর্তি দেখে যাচ্ছেন বলে তিনি জানান। এ বিষয়ে জলপাইগুড়ি দমকল বিভাগের সাথে যোগাযোগ করা হলে ফায়ার স্টেশন অফিসার রামেশ্বর পান্ডে জানান, এখন চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া আমরা এভাবে প্রতিমা নিরঞ্জন করতে পারি না। সমস্যাটা আমাদের না, সমস্যাটা হচ্ছে প্রশাসন থেকে তৈরি করা সমস্যা। যখন রামের পূজা শুরু করলাম তখন সেটা পারমিশন নিয়ে সমস্যা। এখন বিসর্জন বা নিরঞ্জন তো করতে পারছি না আমরা,
কিন্তু রামকে আমরা বিসর্জন দিতে পারি না বা পোড়াতে পারি না। সেই জন্য ফায়ার সার্ভিসকে বলা হয়েছিল যে আপনাদেরকে শুল্ক বিনিময়ে এটাকে জল দিয়ে এটাকে গলিয়ে দিন, সেটাও করছে না। আমরা কোন দিকে যাবো? এত বড় ঠাকুরকে তো নামানো সম্ভব না আমাদের। থাকায় অনেক পা খুলে যাচ্ছে বা ধুতি খুলে যাচ্ছে, এরকম সমস্যা হচ্ছে। আমরা বারবার করে মেল করেছি, রিসিভ করেনি, মেলে কোনো রিপ্লাই করেনি। তারপরে চিঠি করেছি, চিঠি রিসিভ করেনি। বারবার করে বলছি ওটা ফোর্স পাইপ দিয়ে গলিয়ে দিন, গলাচ্ছে না। এটা 22 ফিটে করা হয়েছিল রামলীলা শ্রী রামলালা প্রাণ প্রতিষ্ঠা উদযাপন সমিতির তরফ থেকে। রামের ওই ইয়েতে যে 22 ফিটের মানে রামের যে প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল অযোধ্যাতে, সেই উপলক্ষে করা হয়েছিল। 22 থেকে 24 তারিখ পর্যন্ত হয়েছিল। নিরঞ্জন করতে পারছি না তো, কেমন করে করবো বলুন? এত বড় রামটাকে ফায়ার সার্ভিসে তো একটা তো ইয়ে আছে, পজিশন আছে, কিছু পয়সা দিলে পারে ওরা গলিয়ে দিয়ে চলে যাবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়। দেখবো, ওয়েট করি কাল পরশুর মধ্যে। না হলে পরে আমরা যেমন করে পারবো সেমন করে করবো, কিছু করার উপায় নেই আর। ঠিক আছে, শ্রী রামলালা প্রাণ প্রতিষ্ঠা উদযাপন সমিতি। আমার নাম মানস পুস্তক। আমার নাম প্রীতম ঘোষ, সভাপতি, স্টুডেন্ট অফ জলপাইগুড়ি। আপনারা তো জানেন 51 ফিটের একটি সরস্বতী মূর্তি আমরা জলপাইগুড়িতে তৈরি করেছিলাম জলপাইগুড়ি জেলার কৃষ্টিকে বিশ্বের দরবারে নিয়ে যাওয়ার জন্য। সেই সরস্বতী পুজো শেষ হয়ে গেছে। পুজো যেদিন 14 তারিখে আমাদের শেষ করে দেওয়া হয়েছে, কারণ 16 তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। গভর্নমেন্ট নিয়ম অনুসারে 3 দিন আগের থেকে কোনো রকম সাউন্ড বাজবে না, তাই সরস্বতী পুজোর দিনই আমরা আমাদের প্রতিমা দেখার বন্ধ করে দিয়েছি। হ্যাঁ দেখুন, এত বড় 51 ফিটের প্রতিমা সাধারণভাবে তো আপনি বিসর্জন কোথাও নিয়ে গিয়ে দিতে পারবেন না, বা সরস্বতী ঠাকুর এইভাবে বিসর্জন হয় না, কোনো জায়গায় নিয়ে গিয়েও আপনি রাখতে পারবেন না। তাই ফায়ার ব্রিগেডের সামনে আমাদের কথা হচ্ছে এবং বিভিন্ন আধিকারিকদের সাথে কথা হচ্ছে। ফায়ার ব্রিগেডের একটি নির্দিষ্ট নিয়ম আছে এবং নির্দিষ্ট অর্ডার ছাড়া ফায়ার ব্রিগেড এসে এটাকে প্রতিমা নিরঞ্জন করতে পারবে না। সেই অপেক্ষায় আছি, যতক্ষণ পর্যন্ত না সেই অর্ডার আসবে ততক্ষণ পর্যন্ত আমরা নিরঞ্জন করতে পারবো না। আশা করি আগামী 3 থেকে 4 দিনের মধ্যে সেই অর্ডার কপি চলে আসবে। অলরেডি কলকাতায় যে আমাদের যে দমকল মন্ত্রী আছে সুজিত বোসের সাথে পিএর সাথে আমার কথা হয়েছে। আশা করি 3-4 দিনের মধ্যেই সমস্যার সমাধান হবে। আর জমা দেওয়া আছে, আশা করি হ্যাঁ আমরা ডাইরেক্ট মিনিস্টারকে দেওয়া আছে কলকাতা, এদের মাধ্যমে ডাইরেক্ট মিনিস্টারকে দেওয়া আছে। এখানকার আধিকারিকরা কি বলেছে? ওখানে দুপুর থেকে অর্ডার আসলে পরে এটা করবে। এখনো পর্যন্ত কোনো আশা করি 2 থেকে 3 দিনের মধ্যে চলে আসবে। যা কথা হয়েছে, ভালো রকম কথা হয়েছে, 2 থেকে 3 দিনের মধ্যে আশা করি অর্ডার চলে আসবে। এত বড় যেহেতু 51 ফিটের মাটির মূর্তি, অনেক সময় দেখা যায় যে মাটি অংশ ভেঙে যায় বা পড়ে যায় আস্তে আস্তে, সেটা না এখনো পড়েনি কোনো, এখনো মোটামুটি ঠিকই আছে আমাদের ঠাকুর। কাল পরশুদিন পুজো শেষ হয়ে যাওয়ার পরে কালকেও সারা দিনব্যাপী কিন্তু লোক এসছে, যদিও লোক দেখে যাচ্ছে, যদিও এখনো প্যান্ডেল সমস্ত কিছু খুলে দেওয়া হয়েছে, তবুও লোক কিন্তু এখনো আসছে এবং সেলফি নেওয়া থেকে শুরু করে ছবি কিন্তু এখনো তুলছে। আমি 3 থেকে 4 দিনের মধ্যে অর্ডার কপি চলে আসবে, এটা আমি নিশ্চিত। ডাম্পারের সাথে যাত্রীবাহী বাসের সংঘর্ষে মৃত্যু হলো ডাম্পার চালকের। শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে রাজগঞ্জের করতোয়া মোড়ে ঘটে এই ভয়ঙ্কর দুর্ঘটনা। সামান্য আহত হয়েছেন কয়েকজন যাত্রী বলে সূত্রের খবর। পুলিশ সূত্রে খবর, শুক্রবার বেলা 3টে নাগাদ শিলিগুড়ির দিক থেকে আসা একটি বাস করতোয়া মোড়ে একটি ডাম্পারকে ধাক্কা মারে বলে দাবি। এই ঘটনায় গাড়ি দুটির সামনে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ডাম্পার চালকের। এ খবর লেখা পর্যন্ত মৃতের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। এদিকে এই দুর্ঘটনায় বাসের মধ্যে থাকা কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন, তবে তাদের কারো আঘাত গুরুতর নয় বলে জানিয়েছেন রাজগঞ্জ থানার ট্রাফিক ওসি বাপ্পা সাহা। এই তো 15-20 মিনিট আগেকার ঘটনা। আচ্ছা, ডাম্পারের চালক কি অবস্থায় রয়েছেন কি জানেন? কিন্তু এখন আমি তো শুনলাম একজন মারা গেছে। সে কি এখন ডাম্পারের ড্রাইভার না রাস্তার লোক ফাইনাল বলতে পারছি না। ডাম্পারটা কোথাকার? ডাম্পারটা গাজলডোবা। আপনার পরিচিত কেউ রয়েছে ডাম্পারটা? হ্যাঁ, আমারই এক বন্ধুর গাড়ি। দেখে কেমন কি বুঝলেন দুর্ঘটনা? কেমন দুর্ঘটনা হয়েছে কেমন বুঝলেন? দুর্ঘটনা তো যেহেতু একজন মারা গেছে, বাসেরও অনেক লোক আহত হয়েছে। এখন ডাম্পারের ড্রাইভার আদৌ কি মারা গেছে নাকি মারা গেছে না রাস্তারই লোক ছিল ফাইনাল বলতে পারছে না, কিন্তু শুনলাম একজন মারা গেছে এখানে।
স্পট ডেড। এখন সেটা বোঝা যায়নি। হুম, কোন জায়গায় ঘটনা ঘটেছে এটা? এটা করতোয়া ব্রিজের সামনেই, সিমেন্ট ফ্যাক্টরির সামনে। কি নাম আছে আপনার? অর্জুন মণ্ডল। ডাম্পার যে চালক ছিল সেই হয়তো মারা গেছে। কখনকার ঘটনা এটা? হ্যাঁ, কখনকার ঘটনা? এই তো আধা ঘন্টা 1.5 ঘন্টা তো হয়ে গেল। আপনি তো এই বাসেই ছিলেন। হ্যাঁ, বাসে ছিল। কি করে বুঝলেন ঘটনাটা কি করে হলো? আরে শব্দ, আমরা তো পিছনে ছিলাম না, সামনে তো এতটা বোঝা যায় না, দেখা যায় না। তো হঠাৎ করে আচমকা দেখলে জোরে একটা আওয়াজ হলো, তাই বুঝলাম যে এই জাম্পারের সাথে গাড়ি লেগে গেছে। কতটা ইম্প্যাক্ট ছিল? ইম্প্যাক্টের মুহূর্তটা কেমন, মানে কি এমন কি আতঙ্ক তো একটা হবেই না, গাড়ি এত জোরে একটা আওয়াজ হচ্ছে, একটা অ্যাক্সিডেন্ট হলো, আওয়াজ একটা আতঙ্ক হবে না? দোষ কার ছিল? দোষ এটা তো আমি বলতে পারবো না কার দোষ ছিল। আমার নাম সুজিত পণ্ডিত। পরীক্ষার্থীদের পাশে তৃণমূল ছাত্র পরিষদ। শুক্রবার পরীক্ষা শুরুর দিনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের বাইরে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালো জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। পরীক্ষার্থীদের হাতে জলের বোতল, পেন ও চকলেট তুলে দিল জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের কনভেনার শুভজিৎ দত্ত সহ অঙ্কিতা দেব, মিষ্টি সিং, প্রতীক দেবনাথ, শুভজিৎ মিত্র, মেহবুব আলম, আনিসুর রহমান এবং অন্যান্য সদস্যবৃন্দ। আজকের থেকে 2024-এর এইচএস পরীক্ষা শুরু হলো। আর হচ্ছে আমাদের রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শ্রী দীনাঙ্কুর ভট্টাচার্যের নির্দেশে এবং জলপাইগুড়ি তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শ্রী গৌরব ঘোষের সহযোগিতায় আজ এসি কলেজ ইউনিট, পিটি কলেজ ইউনিট এবং আমাদের জলপাইগুড়ি টাউন ব্লকের সদস্যরা সবাই একসাথে যেসব স্কুলে এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে সেসব স্কুলে আমরা পেন এবং জলের বোতল প্রদান করেছি তাদের, এবং তাদের বেস্ট অফ লাক জানানো হয়েছে যাতে তাদের পরীক্ষা এবছর ভালো হয়। তোমার নাম এবং পরিচয়? আমার নাম শুভজিৎ দত্ত, আমি জলপাইগুড়ি টাউন ব্লকের কনভেনার। রাজ্য জুড়ে শুরু হলো 16 ফেব্রুয়ারি থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের পশ্চিমবঙ্গ কাউন্সিলের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জানা গেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে 29 ফেব্রুয়ারি পর্যন্ত। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে গোটা রাজ্য থেকে 7,90,000 শিক্ষার্থী। উচ্চ মাধ্যমিক পরীক্ষা সকাল 9:45 শুরু হয়ে চলবে দুপুর 1টা পর্যন্ত। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে মাল ব্লকের ওয়াসাবাড়ি চা বাগান তৃণমূল শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয়। চা বাগানের সহকারী ম্যানেজার ছাত্রছাত্রীদের খাঁদা পরিয়ে দেন, মন ঠান্ডা রেখে শান্ত মনে পরীক্ষা দেওয়ার পরামর্শ দেন। ওয়াসাবাড়ি তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের সম্পাদক অর্জুন শর্মা বলেন, পরীক্ষার্থীদের খাঁদা পরিয়ে দেওয়া হয়, এছাড়া কলম, জলের বোতল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এদিন বাগরাকোট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় 40 জন পরীক্ষার্থীকে একটি বাসে করে তাদের পরীক্ষা কেন্দ্র গরুবাথানে পাঠানো হয়। অন্যদিকে শ্রমিক নেতা কিশোর বিশ্বকর্মা মাধ্যমিক পরীক্ষায় যেভাবে কৃতকার্য হয়েছেন সেভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সাফল্য অর্জন করতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রশ্নপত্র না বুঝলে বারবার মনোযোগ দিয়ে পড়ুন, ঘাবড়াবেন না, হাতের লেখার দিকে মনোযোগ দিন। এ সময় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্য পুনম তির্কি, তৃণমূল শ্রমিক ইউনিয়নের সহসভাপতি স্বপ্না ঘাটুয়ার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। उच्च माध्यमिक शुरू हो रहा है, क्या कार्यक्रम किया गया है यहाँ पे? हम लोगों ने आगे जो माध्यमिक का हम लोग प्रोग्राम किए थे वैसा ही आज हम लोग का हायर सेकेंडरी का बच्चों को मिठाई, पानी की बोतल, पेन वगैरह देके उन लोग का हौसला बढ़ाने के लिए हम लोग आज काम किए। बच्चों को क्या शुभकामना दिया गया? आज उन लोगों को फ्री माइंड से, कूल माइंड से वो अच्छा से एग्जाम करे ताकि बेहतर भविष्य उनको बन सके। कितने बच्चे यहाँ से गए हैं? यहाँ से करीबन 30-35 बच्चे गए हैं। उनका परीक्षा केंद्र गोरबथान। किसके तरफ से किया गया था ये प्रोग्राम? ये हम लोग अरेंज किए वासाबाड़ी टीएचसी की तरफ से मैनेजमेंट को साथ रख के हम लोग ये प्रोग्राम किए। स्थानीय लोगों ने भी सहयोग किया? एकदम 100%। ठीक, आपका नाम परिचय? अर्जुन कुमार शर्मा। জীব সেবা করার পর এবার একটু অন্যভাবে নিজেদের খেয়াল রাখলো জলপাইগুড়ি নার্সিং ট্রেনিং স্কুলের ছাত্রীরা। সদর হসপিটালে জলপাইগুড়ি নার্সিং ট্রেনিং স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শুক্রবার। বিশিষ্ট খেলোয়াড় সন্তু চ্যাটার্জির উপস্থিতিতে এই খেলার উদ্বোধন হয়েছিল। জলপাইগুড়ি টাউন ক্লাব ময়দানে অনুষ্ঠিত হয়েছিল এই খেলাটি। দড়ি বেঁধে দৌড়, যেমন খুশি সাজো, লং জাম্প সহ আরো কয়েকটি খেলা ছিল এখানে। উৎসাহিত ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করে। আজকে আমাদের 26তম ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। তো আমাদের এই নার্সিং ট্রেনিং স্কুলের ছাত্রীরা তো অংশগ্রহণ করেছে, তবে তাদের প্রতিদিনের যে সেবা কার্য
এটাতে ওদের খুব মানে মহান কার্য ঠিকই, কিন্তু এখানটাতে করতে গেলে প্রচুর স্ট্রেস তৈরি হয়। সেই স্ট্রেসটাকে কিছুটা রিলিফ করার জন্য আমাদের এই প্রতিযোগিতা, যাতে এটা ফিজিক্যাল এডুকেশনও তাদের হয় প্রত্যেক সপ্তাহে, কিন্তু একটা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয় যাতে তারা একটু আনন্দ পায়। এই আনন্দ থেকে যাতে কিছুটা স্ট্রেস রিলিফ করে নতুন শক্তি নিয়ে তারা আবার নতুনভাবে আবার সেবা কার্যে মন দিতে পারে। তার জন্য এটা করা হচ্ছে। আমার নাম রেবা ধর, প্রিন্সিপাল নার্সিং অফিসার। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। গত এক মাসে সরকারি অফিসের কেবলের তার দুবার কেটে চুরি করে নিয়ে গেল চোরের দল, যার ফলে বন্ধ হয়ে পড়েছে সরকারি পরিষেবা। নতুন বছরে জানুয়ারি মাসের পর এবার ফেব্রুয়ারি মাসেও চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালবাজার বিডিও অফিস সংলগ্ন অবর বিদ্যালয় পরিদর্শক করণ অফিসে। এদিন সকালে অফিস খোলার সময় অফিসের কর্মচারী লক্ষ্য করেন অফিসের একটি জানালা খোলা অবস্থায় রয়েছে এবং অফিসের বাইরের লাইট ভাঙা। তিনি তারপর ভেতরে প্রবেশ করার পর লক্ষ্য করেন অফিসের ভেতরের একটি কম্পিউটারকে টানবার চেষ্টা করা হয়েছে, যার ফলে কম্পিউটার সমস্ত উপকরণ মাটিতে পড়ে রয়েছে। দুষ্কৃতীরা ইন্টারনেট সহ বিভিন্ন কেবলগুলিও কেটে নিয়ে চলে গেছে। বিডিও অফিস সংলগ্ন সরকারি অফিসে একের পর একইভাবে সমস্ত কেবল চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে, যার ফলে এদিন সকাল থেকে সমস্ত পরিষেবা বন্ধ হয়ে যায় এই সরকারি অফিসে। বহু মানুষ কাজের জন্য এসেও খালি হাতে ফিরে যায়, কারণ যেভাবে বিভিন্ন কেবল কেটে চুরি করে নিয়ে যায় চোরের দল, তাতে সমস্ত পরিষেবাই বন্ধ হয়ে যায়। এদিন মালবাজার থানায় লিখিত অভিযোগ জানানো হয় অবর বিদ্যালয় পরিদর্শক করণ অফিস থেকে। বিদ্যালয় পরিদর্শক করণের তরফে মালবাজার থানায় একটি লিখিত অভিযোগ করার পর পুলিশ সমস্ত বিষয় তদন্ত করে দেখছে। অফিসের স্টাফ কাঞ্চন মালাকার বলেন, এই নিয়ে দুবার অফিসের কেবলের চুরির ঘটনা ঘটল, যার ফলে আজ সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে যায়। এ ব্যাপারে মালবাজার থানায় অভিযোগ জানিয়েছি। অবিলম্বে পুলিশ প্রশাসন দোষীকে খুঁজে বের করে আইনি অনুযায়ী ব্যবস্থা নেবে। আজকে সকালে যখন অফিস খুলে আমাদের গ্রুপটি, তখন এসে দেখে যে অফিসের যে ইন্টারনেট কানেকশনের কেবলগুলো আছে, কেবলগুলো ছেঁড়া এবং আমাদের সামনে একটা লাইট আছে, লাইটের তারটাও কেটে নিয়ে গেছে। কিন্তু অফিসের ভেতরে একটা কম্পিউটার ছিল, তারটাকে টানার মানে ইন্টারনেট কেবলটাকে টানার ফলে কম্পিউটারটা এগিয়ে পড়ে যায় নিচে, খুবই খারাপভাবে পড়ে আছে, ভেঙে যাওয়ার মতনই অবস্থা। এর আগেও মোটামুটি মাসখানেক আগে আমাদের সেই একই রকমভাবে সমস্ত কেবল কেটে নিয়ে চুরি করে নিয়ে চলে যায় এবং কম্পিউটারগুলোকেও নষ্ট করে টানার ফলে, জানলা ভেঙে দিয়েছিল। আমরা মাল থানায় রিপোর্টও করেছিলাম, কিন্তু এই জন্য এক মাস পরে আমাদের অফিসে এই একই ঘটনা ঘটলো, মানে ফের আবার চুরি ফের একই ঘটনা ঘটলো, এক ঘটনা ঘটলো। এবং হচ্ছে আমরা প্রশাসনের কাছে আর্জি রাখবো যাতে দ্রুত যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে ব্লক অফিসের ভেতরে, তাদেরকে যেন ধরা হয়। আপনার পরিচয়? আমার নাম কাঞ্চন মালাকার, আমি এখানকার স্টাফ। এই বাংলা সহায়ক কেন্দ্রে ডিসিআর করতে আসছি, তো এসে দেখি তো এখানে নাকি তার চুরি হয়ে গেছে। কিসের তার? ওই যে আপনাদের নেটের তার চুরি হয়ে গেছে, ওই জন্য ডিসিআরটা কাটা হচ্ছে না। এখন বাধ্য হয়ে আমাদের অন্য জায়গা থেকে, বাইরে থেকে কাটতে হবে। সেখানে একটা এক্সট্রা চার্জ লাগবে। এইখানে হলে আমার ওই চার্জটা লাগতো না, এখানে একটা সুবিধা হতো। মানে অসুবিধা খুবই হচ্ছে। হ্যাঁ, এখন খুবই অসুবিধা হচ্ছে। আপনার নাম? আমার নাম মুস্তাফা হোসেন। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া
দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.6 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। আজ থেকে শুরু হলো এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। প্রথম দিনের বাংলা পরীক্ষা ভালো হয়েছে বলেই জানালেন পরীক্ষার্থীরা। জলপাইগুড়িতে মাটির তৈরি 22 ফুটের রামের মূর্তি এবং 51 ফিটের সরস্বতী প্রতিমার বিসর্জন নিয়ে সমস্যায় পুজো উদ্যোক্তারা। সমস্যা নিরসনে প্রশাসনের দ্বারস্থ পুজো উদ্যোক্তারা। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।